চলো এই আজকে লিখবো প্র্যাকটিস কেমন। আজকে আমরা যে 8খানা টেন্স করেছি, প্রেজেন্টের 4টে, পাস্টের 4টে করেছি, তো সেগুলোর স্ট্রাকচারটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, টেন্সের স্ট্রাকচার। আমরা সাধারণত মুখস্থ করি কিভাবে, যে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন এইটা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন এইটা, প্রেজেন্ট পারফেক্টের গঠন এইটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন এইটা। এইভাবে আমরা প্রথমে প্রেজেন্টের 4টে মুখস্থ করে নিই, তাই তো আলিফ? যে প্রেজেন্টের 4টে মুখস্থ করলাম, তারপর আবার পাস্টের 4টে মুখস্থ করলাম, তারপর আবার ফিউচার 4টে মুখস্থ করলাম। এইভাবে মুখস্থ করে অনেকের কি হয়ে যায়, খুব গন্ডগোল হয়ে যায়, মনে থাকে না, ভুলিয়ে যায়, তাই না? মনে থাকবে কিভাবে? আমরা 4টে টেন্স ধরে ভাগ করব না, আমরা এই 3টে টেন্স, এই প্রেজেন্ট পাস্ট এরকম করে পড়বো না, আমরা টেন্সের যে 4টে ভাগ সেই ভাগ অনুযায়ী পড়বো। ঠিক আছে, কিরকম? আমরা এখানে এখন প্রেজেন্ট বলে হেডিং করব না, যে প্রেজেন্ট টেন্সের 4টে টেন্সের গঠন, আমরা হেডিং করব ইনডেফিনিট। ঠিক আছে, চলো প্রথমে আমরা হেডিং করব ইনডেফিনিট, অর্থাৎ যতগুলো ইনডেফিনিট টেন্স আছে বা যতগুলি সিম্পল টেন্স রয়েছে, ইনডেফিনিট টেন্সেস। ঠিক আছে, অর্থাৎ যতগুলি ইনডেফিনিট টেন্স আছে, টেন্সেস লিখেছি আমি, কি লিখেছি? টেন্সেস, এখানে এস লাগিয়েছি। অর্থাৎ যতগুলি ইনডেফিনিট টেন্স থাকবে আমরা সবগুলোর গঠন এখানে একটা লিখবো এবং দেখবো যে বাকিগুলো কতটা ইজি। তাই শুধুমাত্র প্রেজেন্টের 4টে যদি আমরা মনে রাখি, বাকি 12খানা টেন্সের গঠন আমাদের ইজিলি এমনি মনে থাকবে। ঠিক আছে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি এখন লিখে দিচ্ছি, লেখা শেষ করার পরে তোমাদেরকে নিজেদেরকে না দেখে লিখতে দেবো, দেখবে তোমরা সবাই পারবে। ওকে, চলো এবার ইনডেফিনিট কার কার আছে? প্রেজেন্টের ইনডেফিনিট আছে, আছে না? আছে না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে আমরা এখানে লিখে দিলাম প্রেজেন্ট। কি লিখে দিলাম? প্রেজেন্ট। ঠিক আছে, পড়বে কিভাবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা, এইভাবে পড়বে। বোঝা গেছে কিভাবে পড়বে? এই আরিফুল এদিকে দেখবে, বোঝা গেছে না? বোঝা যায়নি? আমি বোঝা গেছে, দেখতে পাচ্ছ? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি আমরা প্রত্যেকে জানি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব ইন ইটস ফার্স্ট ফর্ম, তাই তো? হ্যাঁ, then if the subject is third person singular number, then the verb takes an s or yes, okay, then comes the object। তারপরে আদার্স যেগুলো যেগুলো আছে সেগুলো আছে, আমরা সেগুলো মেনশন করব না। এরা প্রত্যেকের মেমোরিজ আছে তো, সবাই তো জানে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট mv1, এসের আগে দাগ দিলাম কারণ এটা হচ্ছে সাফিক্স, এটা পরে বসে, তাই এটার আগে এখানে দাগ আছে, মানে এস এর আগে মেইন ভার্বটা বসবে, ইএস এর আগে মেইন ভার্বটা বসবে। বোঝা গেছে? সাফিক্স প্রিফিক্স করেছো যেখানে, সেখানে দেখবে যে যদি ধরো কি করলাম, এই যে লেস লাগালাম, এল ই ডাবল এস, লেস, এটা কিন্তু সবসময় ভার্বের শেষে বসে, তাই এর আগে একটা আইকন থাকে, মানে ক্লাউড লেস, মানে মেঘহীন এরকম থাকে। ঠিক আছে, কমফোর্টেবল, আনকমফোর্টেবল, আনটা শুরুতে বসে, তাই আন লেখা থাকে, দিয়ে তার শেষে আইফেন থাকে, মানে এ আন, এটার পরে কিছু বসবে, আগে কিছু বসবে না। বুঝা গেছে? আনসাকসেসফুল মানে সাকসেসফুল, তার আগে আন বসিয়ে দিতে হবে, আনসাকসেসফুল। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কারণ সমস্যা আছে, এটা আমরা প্রথম দিন মুখস্থ করেছি। ওকে, আচ্ছা এবার এখানে যদি আমি লিখে ফেলি পাস্ট, অর্থাৎ এখানে আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার। কি লিখবো? আর এখানে লিখবো ফিউচার, যদিও আমরা ফিউচার এখন ডিটেইলসে করিনি, তবুও ডিটেইলসে করব। ঠিক আছে, বলো, who can tell me the structure of past indefinite tense? কে বলবে? কারো মনে আছে? দেখো, এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এর সাবজেক্ট mv2, অর্থাৎ পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, এটাকে আমরা mv2 লিখি, তাই তো? পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব mv2, then comes the object, because past indefinite tense আমাদের s বা es এর কোনো বিষয় থাকে না। তাহলে যদি ভালো করে লক্ষ্য করো, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার, তার মধ্যে পার্থক্য কি আছে? এখানে শুধুমাত্র mv1 ছিল, এখানে সেটা কি হয়ে গেছে? mv2 হয়ে গেছে, তাই তো? বোঝা গেছে? তোমাদের ক্লাস 7 এর 6 এবং 7 এর টেন্স চেঞ্জ করা একটা প্রশ্ন থাকে, যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখা যাচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিল, ধরো এখানে বললো যে আই গো, আমি যাই, ধরো একদম ছোট্ট একটা বাক্য নিলাম,
ঠিক আছে, ব্র্যাকেটে ডিরেকশন লেখা আছে যে রিরাইট দিস সেন্টেন্স ইউজিং, তাহলে তো আসবে লেট করবে না তো, ইউজিং পাস্ট ইনডিফিনিট টেন্স। পরীক্ষায় ডিরেকশন কি থাকবে, প্রশ্নের নির্দেশনা থাকবে যে এই বাক্যটাকে আবার পুনরায় লেখো কোন টেন্স ব্যবহার করে, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। তখন আমরা কি করব, আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে একটাই পার্থক্য, যে মেইন ভার্বটা যেটা V1 এ আছে তাকে শুধু V2 এ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, আই গো হয়ে যাবে ওয়েন্ট, আই ওয়েন্ট। তাহলে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এই জিনিসটা একদম তোমাদেরকে করতে দেওয়া হয়েছিল, কারণ একটা দিন করতে দেওয়া হয়েছিল। চলো, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন নিয়ে কারো কোনো আপত্তি, কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা নেই। এবারে আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা লিখবো। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যেহেতু তোমাদেরকে এখনো ফিউচার ইনডিফিনিট করানো হয়নি, আমি লিখে দিচ্ছি সাবজেক্ট, দেন কামস শ্যাল অর উইল, কি আসছে, then the base form of the main verb, then the base form of the main verb আমরা MV1 এ লিখবো, কারণ বেশিরভাগ ভার্বেরই যেটাই প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম সেটাই বেস ফর্ম হয়। ঠিক আছে, শুধুমাত্র বি ভার্ব ছাড়া, যেমন am, is, are, এগুলো হচ্ছে V1, কিন্তু ওদের বেস ফর্ম হচ্ছে be, be নিজে। তাই এটা ছাড়া বাকি সমস্ত ভার্বেরই যেটাই ওদের V1 বা যেটাই প্রেজেন্ট ফর্ম সেটাই হচ্ছে কি বলছে, বেস ফর্ম। ঠিক আছে, তারপরে আসছে অবজেক্ট, কি আসছে, অবজেক্ট। আচ্ছা, কে বলবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার গঠন তার মধ্যে পার্থক্য কি আছে? কোথায় বি আছে রে? দেখো সব সেম আছে, সাবজেক্ট V1 অবজেক্ট, এখানেও সাবজেক্ট V1 অবজেক্ট, শুধু শ্যাল বা উইল বসেছে। বোঝা গেছে, কারণ এটা ফিউচার টাইমকে নির্দেশ করছে, তাই শ্যাল বা উইল বসেছে। তাহলে এইভাবে তিনটে টেন্সের স্ট্রাকচার মুখস্থ থাকবে প্রত্যেকের, থাকবে। যদি বলা হয় যে আই গো, এই বাক্যটাকে ফিউচার ইনডিফিনিট লিখো, তাহলে কি লিখবো, আই, তারপর শ্যাল বা উইলের মধ্যে একটা আই শ্যাল গো। শ্যাল উইলের ব্যবহার সেই বহুদিন আগে করানো হয়েছিল, মনে কর। কি দেওয়া না, এটা প্র্যাকটিস হচ্ছে। যে টেন্স গুলো আমরা শেষ করলাম সেই টেন্স গুলোর স্ট্রাকচারটা এক জায়গাতে লিখে দেওয়া হচ্ছে যেন মুখস্থ থাকে সবার, তাই। ঠিক আছে, ইনডিফিনিট টেন্সের তিনটে বোঝা গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। প্রত্যেকের জায়গায় মুখস্থ থাকবে। হ্যাঁ, চলো এখন ঝটফট মুখস্থ করো, লিখে নে, এখনই করবে। ক্লিয়ার হয়েছে? যে কোনো একটা র্যান্ডম টেক্সট নিয়ে নেওয়া হবে, সেই টেক্সট থেকে কোনো লাইন তোলা হবে, সেই লাইনটা যাকে জিজ্ঞেস করা হবে সে বলবে যে এটা কোন টেন্সে আছে। বোঝা গেছে? আজকে আমরা টেন্স চিনবো। আজকে কি করব, শুধু টেন্স চিনবো। খুব এক মাস ধরে টেন্স করলাম। ওকে, মুছে দিলাম, মুছে দিচ্ছি। এবার ইনডিফিনিট টেন্সের জায়গাতে আমরা হেডিং করব কন্টিনিউয়াস টেন্সেস। তাই তো আছে, ইনডিফিনিট এর কি আছে, কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস সবাই পারবে, একদম ইজি, জল ভাত। দেখো, আজ পরের হেডিং তোমরা করবে কন্টিনিউয়াস টেন্সেস। এই কন্টিনিউয়াস স্পেলিং কেউ ভুল করবে না, NUOUS, কন্টিনিউয়াস টেন্সেস। আরে লিখে রাখো, হেডিং করবে কি, কন্টিনিউয়াস টেন্সেস। কি হেডিং করবে, কন্টিনিউয়াস টেন্সেস। অর্থাৎ আমরা এটাকে পড়বো কিভাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার এটা, মানে এখন লিখে লিখবো পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার এটা, ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার এটা, এইভাবে আমরা পড়বো। ঠিক আছে, যখন পড়বে তখন ভুলিয়ে ফেলবে না যে কি লিখেছি আর কি পড়ছি। পরবর্তী যদি কারো একটা পড়তে অসুবিধা হয় তারপর পিঠ ফাটাবো সবার। যার যার যা বুঝতে অসুবিধা সে আজকে এখনই জিজ্ঞেস করে নেবে যে স্ট্রাকচার এই জায়গাটা সমস্যা, এই জায়গাটা সমস্যা। আমি পরবর্তী শুনবো না যে স্ট্রাকচার পাচ্ছে না। ফিউচারটা একটু নিচে লিখলাম, ওখানে ঘেঁচিমেচি হয়ে যাচ্ছে। চলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কে বলতে পারবে? আর কেউ নাই ক্লাসে? সাবজেক্ট, তারপরে am অথবা is অথবা are, any one of these verbs, তাই তো? এই তিনটে ভার্বের মধ্যে যে কোনো একটা ইউজ হয়। then the ing form of the main verb, তারপরে মেইন ভার্বে কি বসে, ing ফর্ম বসে। এটুকু মনে রাখবে
যে যে কোনো ভার্বের শুধুমাত্র বেস ফর্মের সঙ্গেই মেন আইএনজি বসে, ঠিক আছে, যেটা বেস ফর্ম। তারপরে অবজেক্ট থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আমরা বাকিটা ডট 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 দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ যদি তুমি দেখো যে কোনো বাক্যে কি আছে, এই am is are আছে, তার মানে বাক্যটা প্রেজেন্ট টেন্স, তাই তো? am is are মানে বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এবং তারপরে মেইন ভার্বের আইএনজি আছে মানে সেটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে বাক্যটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটাতে আমরা আসবো একটু পরে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উদাহরণ, এই এটা বোঝা গেছে, স্ট্রাকচার বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ, সবার খাতা আলাদা আলাদা লেখা আছে। এটার পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? কিচ্ছু হবে না, খালি একটু চেঞ্জ হবে। সাবজেক্টের জায়গাতে সাবজেক্ট থেকে যাবে, শুধুমাত্র am is are এর জায়গাতে কি হয়ে যাবে? was অথবা were হয়ে যাবে। তারপর যা কিছু আছে সব কিছু কি হবে? সেম থাকবে। সব কিছু কি থাকবে? সেম থাকবে, কোনরূপ কোনো পরিবর্তন নেই। তাহলে যদি তোমাকে আমি একটা বাক্য দিয়ে দিই যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে এবং সেটাকে যদি বলি যে পাস্ট কন্টিনিউয়াসে লেখো, শুধু am is are এর জায়গাতে was আর বসাবো, বাকি সব কি থাকবে? সেম থাকবে। যেমন যদি এখন উদাহরণ লেখা হয় যে উই আর রাইটিং, আমরা লিখছি, ঠিক আছে, এ প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ লিখছি, ওকে। নাও ডিরেকশন বলছে যে রিরাইট দিস সেন্টেন্স, এই বাক্যটাকে পুনরায় লেখো। রিরাইট মানে কি? পুনরায় লেখো, আবার লেখো, ইউজিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে পাস্ট কন্টিনিউয়াসে আবার লেখো। তাহলে এই বাক্যটাতে আমরা দেখছি যে am is are আছে, তার মানে বাক্যটা হচ্ছে প্রেজেন্টে আছে। am is are আছে মানে কি? আর মেইন ভার্ব তো রাইট, তার সঙ্গে আইএনজি বসেছে মানে এটা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস করতে বলেছে মানে আরটাকে শুধু আমরা কি করে দেবো? was were করে দেবো। সো এটা হয়ে যাবে উই were writing a paragraph, আমরা একটা প্যারাগ্রাফ লিখছিলাম, লিখছিলাম প্যারাগ্রাফ। এটা ছবি তুলে নিতে হতো এর আগে বোর্ড অফটা, কারণ অনেকে আসেনি, আসেনি, ঠিক আছে। উই ওয়্যার রাইটিং এ প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ লিখছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে গেল। তাহলে একটা বাক্যকে যদি বলি যে অন্য টেন্সে লেখো, তার জন্য সবচেয়ে জরুরি কি? স্ট্রাকচারটা জরুরি, তাই তো? যে স্ট্রাকচার পারবে সে বাকিগুলো পারবে না, পারবে না? হয়েছে? এবার গুড। এবার দেখো ফিউচার কন্টিনিউয়াসে যদি আমরা যাই, ফিউচার কন্টিনিউয়াসে কি হয়? সাবজেক্ট শুধুমাত্র am is আর was এর জায়গাতে থাকে shall be অথবা will be, কি থাকবে? shall be অথবা will be। অনেকে দেখে shall বা will লিখে দিয়ে হাইফেন দিয়ে be লিখে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। shall বা will, তারপরে be অথবা shall be বা will be, যে কোনো একটা। তারপরে আসছে ing form of the main verb, ing form of the main verb, then comes the object, ঠিক আছে। সো উই শ্যাল বি রাইটিং এ প্যারাগ্রাফ, এখানে ফিউচার কন্টিনিউয়াস বাক্যটা হয়ে যাবে উই শ্যাল বি, ওয়্যার জায়গায় কি লাগাবো? শ্যাল বি রাইটিং আ প্যারাগ্রাফ। হয়েছে? কত টেন্সে গঠন লেখা হলো? আলিফ, আলিফ কেন হচ্ছে? নাইম কত টেন্সে লেখা হলো? 6 খানের গঠন লেখা হলো, ঠিক আছে। আর মানে এ আর ই দাওনি, এ আর তারপরে ই আছে না, দেখে দেখে ভুল লিখছো কেন? হয়েছে, লেখা হয়েছে। ইব্রাহিম লেখা শেষ। এইভাবে প্রত্যেক মনে থাকবে না, মনে থাকবে না, একটা করে শুধু মুখস্থ করে নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মুখস্থ করলে বাকি দুটো হয়ে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি একবার মুখস্থ করি তাহলে বাকি দুটো হয়ে যাচ্ছে, কারণ am is এর জায়গায় শুধু was were, আর was এর জায়গাতে শুধু shall be will be, বাকি সব সেম। এই কয়েকটা হাতে গোনা শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে দেখবে যে গঠনগুলো একদম ইজিলি মনে থাকছে, খুব সহজে মনে থাকবে, ঠিক আছে। তাহলে এটা, এই বাক্যটা কি হয়ে যাবে? যে উই শ্যাল বি রাইটিং, উই শ্যাল বি রাইটিং এ প্যারাগ্রাফ, মানে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে থাকবো। প্যারাগ্রাফ, GRAPH, প্যারাগ্রাফ, ঠিক আছে, বোঝা গেছে? গুড। এই তোমাদেরকে বলেছিলাম যে শ্যাল আর উইলের ব্যবহারের পার্থক্য আমেরিকান ইংলিশে নেই, ঠিক আছে, শুধুমাত্র ব্রিটিশ ইংলিশে আছে। যে ব্রিটিশ ইংলিশটা আমরা ফলো করি শুধুমাত্র সেই ইংলিশটাতে আছে, তাছাড়া এমনি ইংলিশে নেই। চল, ছবি তোলা হয়ে গেছে, এটা বুঝতে পারা গেছে প্রত্যেকের? পারফেক্ট যাই,
যাবো না? সবাই লেখা হয়েছে? তুমি লেখা হলো? প্রত্যেক লেখা হয়েছে? কারো কি বাকি আছে? পারফেক্ট আলাদা জায়গাতে আলাদা মানে আছে, টেন্সে আলাদা মানে আছে। পুরোটা মুছে দিলাম। এবার হচ্ছে পারফেক্ট টেন্সেস। এই সাইলেন্ট। পারফেক্ট টেন্সেস। এবার আমরা যে পারফেক্ট টেন্স গুলো আছে তাদের স্ট্রাকচার লিখে নেবো, ঠিক আছে? সবার হয়েছে কি এগুলো লেখা হয়েছে সবার? যার যার বুঝতে পারে, যে যার মনে হচ্ছে প্রথম তুমি আজকে প্রথমে কাজটা করছো, তাই তো? এগুলো শুধু মুখস্থ করে নেবে। এখানে অ্যাভারেজের জায়গাতে শুধু ওয়াজ এর জায়গাতে শ্যাল বি উইল বি, এটুকু বুঝতে অসুবিধা নেই তো? আছে? এগুলোকে মুখস্থ করে নেবে, ঠিক আছে? চলো তারপর নেক্সট পারফেক্ট টেন্সে গঠন। গতদিনই পাস্ট পারফেক্ট করানো হয়েছে। ছেলেদের মধ্যে থেকে বলবে স্ট্রাকচার। পাস্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আচ্ছা আন্নিকা বলছে সাবজেক্ট had been আহারে প্রেজেন্টের পারফেক্ট জিনিস করছি, মানে এর আগে পাস্ট পারফেক্ট করানো হয়েছে তো, ও পাস্ট পারফেক্ট কন্টিনিউস করা হয়েছে, ওটাই উল্টালে দিয়ে ওটা করলে বাকিগুলো খুঁজে পাবেন না, খাতায় কোথায় লেখা আছে আমি জানি, বাকি তো ও কোন খাতা লিখছে ও জানে না। ও আয় বল ইব্রাহিম বল কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট তো বল, পাস্ট পারফেক্টে বল। সাবজেক্ট সাবজেক্টের পরে হ্যাড মানে হ্যাড বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি গাধা। কন্টিনিউস করছি MV3। আরে বিন কেন নিয়ে আসছিস তোরা? তো আমাকে উল্টো পাল্টা করাচ্ছিস। ধ্যাৎ। সব দেখে দেখে বলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস বলছে সবাই। সাবজেক্ট হ্যাড, ঠিক আছে, তারপর MV3, তারপরে অবজেক্ট। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এখানে পাস্ট পারফেক্টে হ্যাড আছে, হ্যাড এর জায়গায় শুধু হ্যাজ বা হ্যাভ করে দাও। সো হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা, ঠিক আছে? সাবজেক্ট হ্যাজ হ্যাভ MV3 দেন অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। যে কোনো বাক্যে যদি সেটা কি থাকে V3 তে থাকে, তার মানে সেইটা সম্ভাবনা বেশি যে সেটা পারফেক্ট টেন্সে থাকবে, প্যাসিভ ভয়েস যদি না হয়। যদি সেটা অ্যাক্টিভে থাকে এবং V3 থাকে, তার মানে আমরা ধরবো সেটা পারফেক্ট টেন্সে আছে। আর যেহেতু হ্যাজ হ্যাভ আছে তাই প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড আছে তাই পাস্ট, তাই পাস্ট পারফেক্ট, ঠিক আছে? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। একটা বাক্য হতে পারে 1 লাইনে, 1.5 লাইনে, 2 লাইনে, 3 লাইনে হতে পারে। তাহলে আমরা টেন্স দেখার জন্য শুধু আমাদের ভার্ব খুঁজতে হবে। শুধু এই দুটো জিনিস দেখবো, তাহলে আমরা জানতে পারবো ওটা কোন টেন্স আছে। ফিউচার পারফেক্টে যাই। সাবজেক্ট তো বসবেই, সাবজেক্ট বসবে আগে, হলো? তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এটুকুই খালি চেঞ্জ। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, দেন MV3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব। ওকে, দেন কামস দি অবজেক্ট। তারপর কি আসছে? অবজেক্ট আসছে। সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, MV3 মানে পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব, দেন কামস দি অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই তিনটে জায়গাতে শুধুমাত্র চেঞ্জ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এই তো খতম, শেষ। ফিউচার মানে শ্যাল উইল থাকবেই থাকবে। শ্যাল বা উইল আছে মানে সেটা ফিউচার, ঠিক আছে? এগুলো টাইম ওয়ার্ড, এগুলো ফিউচার যে টাইমটা সেটাকে নির্দেশ করে। এবার লাস্ট ওয়ান আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি আছে? পারফেক্ট। এই ডান হাত দিয়ে মুছতে, ডান হাত দিয়ে মুছতে হয় না, হ্যাঁ বাম হাত দিয়ে মুছতে হয়। আরে নিয়ম হচ্ছে ঝাড়ুন মানে যেটা ডাস্টার সেটাকে বাম হাতে ধরতে হয়, ঠিক আছে? বাম হাতে মুছতে হয়। কি করবো আমরা এখন? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হেডিং করবে, এটাকে লেখা হয়েছে
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলো এগুলো মুছে দিলাম। 12 খান টেন্সের নামের বানান জানে না, এই বোর্ডের দিকে তাকিয়ে লিখতে হচ্ছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা এখানে লিখবো। এটা এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর, এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর। ঠিক আছে, চলো স্ট্রাকচারটা কে বলবে প্রেজেন্ট পারফেক্ট এর? সাবজেক্ট স্যার একজোড়া খাতা সাবজেক্ট আমি জানি, খাতা উল্টে বলুক না, তাও তো বলছে সাবজেক্ট হবে। আল্লাহ আমাকে বলেছে ওকে, হ্যাভ 26,000 গিয়েছে। has been ing form of the main verb, তাই তো? then comes the object, শুধু এইটাকে মুখস্থ করে নিতে হবে ব্যাস। ঠিক আছে, স্যার সেখানটা পারবো has have আছে মানে কি, প্রেজেন্টে আছে বাক্যটা, been v3 তে আছে, কোথায় আছে মানে পারফেক্ট টেন্সে আছে, ing আছে মানে কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটার পাস্ট পারফেক্ট কি হবে নিজেরা লিখবে, স্যার পারবো শুধুমাত্র আমি ফিউচারটা লিখে দেবো। স্যার ফিউচার পারবো লিখে ভালো, যারা যারা পারবে লিখে ভালো। শ্যাল বি না, shall have will have, ঠিক আছে, শুধুমাত্র কি হবে এই জায়গাটাতে shall have will have হবে, আর কিছুই নয়। have has এর জায়গাতে শুধু had হবে পাস্টে, shall have will have হবে ফিউচারে, ব্যাস খতম, শেষ। লিখে ভালো সবাই, প্রত্যেকে লিখবে, আমি দেখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার প্রত্যেকে লিখবে, বাকিরা এই পাস্ট পারফেক্ট লিখতে পেরেছে প্রত্যেকে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি লিখেছে বলবে? সাবজেক্ট had, তারপরে been, mv প্লাস ing, অবজেক্ট যা কিছু আছে অন্যান্য থাকবে। ঠিক আছে, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারটাকে বলবে সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ বি তারপরে এমবি প্লাস আইএনজি সাবজেক্ট অবজেক্ট shall have will have, অনেক জায়গাতে shall বা will করে করে have কে আলাদা লিখে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো চাপ নেই। সাবজেক্ট shall have will have, then been, তাই তো? then comes the ing form of the main verb, তারপরে কি আসছে ing form of the main verb, then comes the object, তারপরে কি আসলো অবজেক্ট আসলো। ঠিক আছে, সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেছে। এইগুলো হচ্ছে 12টা টেন্সের স্ট্রাকচার, এইভাবে পড়লে আশা করি প্রত্যেকের মনে থাকবে। ঠিক আছে, 3 4 12, তিনটে করে আমরা 4 বারে লিখলাম। প্রথমে ইনডিফিনিটে 3টে লিখলাম, কন্টিনিউয়াস লিখলাম, পারফেক্ট লিখলাম, এখন পারফেক্ট কন্টিনিউয়াস লিখলাম। ঠিক আছে, চলো এখন কিছু কাজ দেওয়া হবে, কিছু বাক্য দেওয়া হবে, একে একে জিজ্ঞেস করবো, একে একে বলবে সেটা কোন টেন্স। ঠিক আছে,